বিএনপির একটা বড় অস্ত্র আছে। মিনস মেশিনারিজ না, ইকুইপমেন্ট না বা উইপন না, কিন্তু পলিটিক্যাল উইপন। ওনার নাম হচ্ছে বাবর সাহেব। কেউ বলেন স্পাইক বাবর, কেউ বলেন যে মেশিন বাবর। রাজনীতিতে নতুন জয় তুলেছেন, ভারতের জন্য কলিজা কাঁপানো অবস্থান তিনি তৈরি করে ফেলেছেন। অবশেষে লুৎফুজ্জামান বাবরকে মাঠে নামাচ্ছেন বিএনপি, তারেক রহমান। বিএনপি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি 17 বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং গিয়েই তিনি বোমা ফাটিয়েছেন। এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র, আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না, হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই। এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান, এটা মাথায় রাখবেন। এই বাউত্তরের সংবিধান নিয়ে এত কথা কেন? এই সংবিধানে এমন কিছু আছে ভাই, প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা, পুলিশের ক্ষমতা, র্যাবের ক্ষমতা, সব কিছু ক্ষমতা। আর ওই যে একজন প্রেসিডেন্ট, ওনাকে রাখা হবে শুধু বিদেশের চিকিৎসা করার জন্য আর সুইমিং পুল বানায় ওখানে সাঁতার কাটার জন্য। আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায়, ওই যে ফাঁসি আসামিগুলা সবগুলাকে খালাস করে দেওয়া। এবং আগের যে সেনা প্রধান ছিল আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসামি ছিল, কিন্তু ফাঁসির আসামি, সেগুলোকে খালাস করে দেওয়া। ওইটা হলো প্রেসিডেন্টের কাজ। আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রী। ওই দায়িত্ব বুঝছেন কিছু কাইটা কেচি দিয়া ওই প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে এবং সব দিকে ভাগাভাগি করে দিচ্ছে। আপনি ইচ্ছা করলেই স্বৈরাচার শাসক হইতে পারবেন না। এই মুহূর্তে এখনো বাংলাদেশের রাজনীতিতে রাইট নাও আমরা যে অবস্থাটা দেখছি, প্রস্তুতিগত, লজিস্টিক্স, রাজনৈতিক নেতৃত্ব, ভোটারদেরকে কানেক্টিভিটি করা, তো সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি অগ্রগামী দলটির নাম হচ্ছে জামাত ইসলাম। বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুনে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীও দিশেহারা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। মিত্র শেখ হাসিনার মতো অবস্থা আজ নরেন্দ্র মোদীর। তবে কি মোদীর পতন ঘনিয়ে এসেছে? সাম্প্রতিক নিউজের শিরোনামগুলোর দিকে চোখ বোলালেই যে কারোরই মনে হবে মোদীর পতন এবার সন্নিকটে। কারণ এবার মোদীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে তারই দেশের জনগণ, আর তাদের মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে, পুরো দালাল। এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে। জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতে। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। লুৎফুজ্জামান বাবরকে মাঠে নামাচ্ছেন বিএনপি, তারেক রহমান। বিএনপি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ। আমরা যে ভারতের কোলে উঠেছি, ইন্ডিয়ার বস্তা পচা থিওরি গ্রহণ করেছি, আমরা ইন্ডিয়ান হেজিমনির বাংলাদেশের ধারক বাহক হয়ে উঠছি, এটা মানুষ বুঝে গেছে। মানুষ এখন আমাদেরকে বর্জন করছে, আমরা এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের পরিণতি হতে যাচ্ছে জাতীয় পার্টি অথবা মুসলিম লীগের মতো। বিএনপির যে ভারতপন্থী নেতা যাদেরকে তারেক রহমান এতদিন সামনে এনেছে, তারাই বিএনপিকে জয় বাংলা করে দিয়েছে। এভাবে আর হয় না। বিশেষ করে ডাকসু জাকসুর ফলাফলের মাধ্যমে এটা বিএনপি টের পেয়েছে। যদিও আমি বারবার বলি যে ভালো হওয়া বিএনপির পক্ষে সম্ভব না। ভালো হতে চাইবে, কিছু চেষ্টা করবে, কিন্তু বিএনপি এমন ভিশাস সার্কেলে পড়েছে, এমন দুষ্ট চক্রের মধ্যে পড়েছে, তারা ভালো হতে পারবে না। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন, বিএনপি এখন হাসিনার গু খায়। এমন এতটাই ভারতের কোলে উঠেছে যে হাসিনার গু খায়। হাসিনা যেটা ফেলে দিয়েছে ওইটা খায়। আর ওইটা কি? ওই যে প্রতিপক্ষকে রাজাকার বলা, স্বাধীনতা বিরোধী বলা, ইসলামপন্থী হুজুরদের মৌলবাদী বলা, ওইটি হচ্ছে হাসিনার গু খাওয়া। এটা বিএনপি খায়। নিজেদেরকে বাঙালি বাঙালি বলা, ওইটা হচ্ছে মুজিবের গু। বুঝতে পারছেন? এই জায়গায় হঠাৎ করে বিএনপি এখন একটু ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা ওই বিএনপি ভারতপন্থীদের ষড়যন্ত্রে এই ভালো হওয়ার চেষ্টা সফল হবে না। তার অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে মাঠে নামাচ্ছে, এটা তারেক রহমান হয়তো বলে দিয়েছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে লুৎফুজ্জামান বাবরের মতো একজন মজলুম নেতা,
যিনি বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি জেল খেটেছেন এবং সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, ফাঁসির আসামি ছিলেন, নিশ্চিত ফাঁসি হওয়ার কথা, সেখান থেকে আল্লাহর খাস রহমতে তিনি ফিরে এসেছেন। সে লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ পাননি। খালেদা জিয়ার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, পতাকা হাতে নিয়ে মিছিলে যান অন্য 10 জন কর্মীর মতো, কোনো স্পেশাল প্রোটোকল পান না। এমনকি নেত্রকোনা কিশোরগঞ্জ বিএনপিতেও তিনি দাম পান না। সাবেক কিছু বিএনপি নেতা অথবা তার কিছু ব্যক্তিগত অনুসারী 2 এক জায়গায় তাকে 2 চ্যালেঞ্জ বক্তব্য দিতে দেয়, এতটুকুই আমরা শুনেছি। এটা জানি না যে তারেক রহমানের সাথে 1 মিনিট ফোনে কথা বলার সুযোগ লুৎফুজ্জামান বাবর পাননি। লুৎফুজ্জামান বাবর অনেক চেষ্টা করেছেন যে তারেক রহমানের সাথে আমি একটু কথা বলি, কিন্তু তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে বাতিলের খাতায় লিখে রেখেছেন যে না, কথা বলা যাবে না। কারণ কি? তারেক রহমান দেখেন যে আমরা ভারতের কোলে উঠেছি, ভারত আমাদের ক্ষমতা এনে দেবে, আমরা এখন ভারতীয় রাজনীতি করি। এখন সেই ভারতের বিরুদ্ধে, ভারতের বিরাট শত্রু বাবরের সাথে যদি আমি কথা বলি, এটা যদি টের পায় তাহলে তো আমাকে জয় বাংলা করে দিবে। অতএব বাবরকে কোনো স্পেস দেওয়া যাবে না। এটা ছিল তারেক রহমান এবং খালেদা জিয়ার স্ট্যান্স। যার ফলে মুক্তি পাওয়ার পর আপনারা দেখেছেন যে বাবরের আইনজীবী ছিল শিশির মনির। বিএনপির লোকজন ওইভাবে খোঁজ নিত না, এমনকি জেলে যতদিন ছিল জামাতপন্থীদের সাথেই চলাফেরা করতেন বা খোঁজ নিত জামাতপন্থীরা। বিএনপি তাকে বাতিলের খাতায় অনেক আগে থেকেই ফেলে দিয়েছে। ডাকসুতে বিএনপির পরাজয়ের পর দেখছে বিএনপি পরাজয়টা আসলে বিএনপি ভারতীয় হয়ে উঠছে, ভারতের গু খাওয়ার কারণে পরাজয়। এটা দেখে তারেক রহমান নাকি বাবরকে ফোন দিয়েছেন। অবশেষে বাবরের সাথে তারেকের একটা যোগাযোগ হয়েছে, শোনা কথা, আই এম নট শিওর, ভুল হতে পারে। তবে ফোনে কথা এগুলো না হলেও অন্যান্য বিষয় ঠিক আছে। মানে এখন বাবরকে একটু কাজে লাগাতে চাচ্ছে, শুধু বাবর না, সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সৎ নেতা আলতাফ হোসেন চৌধুরীকেও এখন তারেক রহমান কাজে লাগাতে চাচ্ছেন। তো লুৎফুজ্জামান বাবরের সাথে এখন বিএনপি হাইকমান্ডের কথা হচ্ছে, তারা বাবরকে কোনো না কোনোভাবে এখন সামনে আনতে চাচ্ছে। সামনে দেখবেন যে বাবরকে বিএনপি বন্ধী টেলিভিশন চ্যানেল ডাকছে কথা বলতে, তার সাক্ষাৎকার নিচ্ছে, বিএনপি বন্ধী পত্রিকাগুলো বাবরের বক্তব্য ছাপছে। এখন বাবরের বক্তব্য ছাপে শুধু নয় দিগন্ত এবং আমার দেশ, কিন্তু বিএনপি যেগুলো দখল করেছে ওগুলো বাবরের কোনো বক্তব্য ছাপায় না। এখন থেকে দেখবেন ছাপাবে, কারণ ওই তারেকের সাথে একটা যোগাযোগ হয়েছে, নিজেদেরকে একটু ভারত বিরোধী হিসেবে প্রমাণ করা দরকার। এই কারণে বিএনপি বলেছে যে আপনি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান, যে একটু কথা বলতে বলে আসেন, কিছু ডেলিভারি দেন, যে তারেক রহমান দেশে আসবে, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে আমি এসেছিলাম। তবে ভাই লুৎফুজ্জামান বাবর তো বিএনপি থেকে বহিষ্কৃত, কার্যত বহিষ্কার প্রত্যাহার করলেও কোনো পদবি নেই। বিএনপিতে কি নেতার অভাব যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরকে পাঠাতে হবে? যে বাবর বিএনপির কেউ না, যে বাবরকে বিএনপি গোনে না, তাকে কেন পাঠাতে হবে? তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেও বলার বিষয় না, ওটা সরাসরি ইউনূসের সাথে বলবেন বিএনপির লোকজন। তারেক রহমান নিরাপত্তা নিয়ে কথা বলতে বিএনপি অফিসে যাবে, সালাউদ্দিন ফখরুলের কাছে যাবে, আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপদেষ্টা, বিষয়টা এতটা উপরে। কিন্তু বাবরকে পাঠালেন মানে একটু লাইনে আনা, একটু বোঝানো যে না তারেকের সাথে কানেকশন আছে, এবং হঠাৎ করে বলছেন কি তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। মানে এটা হচ্ছে বিএনপির নাটক, যে বাবর ভারত বিরোধী বাবরকে একটু সামনে আনা দরকার, যাতে বিএনপি যে ভারতের দালাল, ভারতের কোলে উঠেছে, জনগণ এটা ভুলে যায়। এবং তারেক রহমানকে নিয়ে ইদানিং কথা বলবেন এবং তারেক রহমানের সাথে বাবরের যোগাযোগ আছে এটা নানানভাবে বোঝানোর চেষ্টা করবেন। এই যে ঘটনা, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এই কথা বলা বাবর বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট করেছে। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, এর মধ্য দিয়েই তো বোঝানোর চেষ্টা করা হয়েছে না তারেকের সাথে বাবরের যোগাযোগ আছে। এবং বিএনপির কিছু বড় বড় প্রোগ্রামের সামনে দেখবেন যে দাওয়াত দিচ্ছে এবং সুন্দর সুন্দর কথা বলবেন। পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তা আসলে বাবরকে মাঠে নামাচ্ছে বিএনপি পরিকল্পিতভাবে, নিজেদের ভারতপন্থী ট্যাগ বা ভারতপন্থী হয়ে যাওয়াটা ধামাচাপা দিতে, কিন্তু লাভ নাই, সময় শেষ, সময় ফুরিয়ে গেছে। বিএনপির সফল হওয়ার সব রাস্তা বন্ধ, কারণ ভারত বিরোধী শক্তি দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, জামাত, আবার পিনাকি ভট্টাচার্যরা অনেক সুন্দরভাবে অনেক কিছু সাজিয়েছেন, পিনাকি মাহমুদুর রহমানরা। তো সেই জায়গায় সেই জিয়াউর রহমানের জায়গায় বিএনপি ফিরে যাওয়া সম্ভব না। আর মূল কথা হচ্ছে বাবরকে তারেক রহমান হয়তো ফোন টোন দিয়ে বলেছেন যে ভাই আপনি যান, বা তুমি যাই বলেন না, ভাই বলেন সম্ভবত, যে আপনি যান, একটু নাড়াচাড়া দেন, একটু আলোচনায় আসেন, আমার কথা বলেন এবং বুঝান যে আমার সাথে যোগাযোগ আছে। বললেও এই বাবরকে সালাউদ্দিন গ্রুপ, রিজভী গ্রুপ এবং এই ফখরুল গ্রুপ এরাই তো সামনে আসতে দেবে না। বাবর যদি বলে যে আমি নয়াপল্টনে পার্টি অফিসে যে একটু বসতে চাই এবং সংবাদ সম্মেলন করতে চাই, রিজভী গ্রুপ তাকে ঢুকতেই দিবে না। অতএব তারেক রহমান চাইলে যে হয় সেটা না। তারেক রহমান তো চাঁদাবাজি বন্ধ করতে বলেন, কিন্তু বন্ধ করে বিএনপি করে না। তারেক রহমান তো ডাকসু ভিপি ক্যান্ডিডেট হিসেবে আবিদকে নমিনেশন দিয়েছেন, কিন্তু ছাত্রদলের লোকজন আবিদের পক্ষে কাজ করেছে, করেনি। মানে তারেক রহমানের কথা যে চলে বিএনপি সব ক্ষেত্রে তা না। হ্যাঁ, একটা অংশ তো তারেক রহমানের কথা ছাড়া স্ত্রীর কাছেও যায় না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ভালো কথা তারেক রহমান এটা শুনে না। সেই জায়গায় লুৎফুজ্জামান বাবরকে যতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হোক, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবে এইসব কথা বলুক, লাভ নাই। চ্যানেল ঝিরঝির, জায়গা দখল হয়ে গেছে, আপনার ফাঁকা চেয়ারে লোক বসে গেছে। মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানে আমি চুরি করে গদিতে বসেছি, কারণ এই চোরই হয়, ভোট চুরি করেছে। যেইভাবে গদিতে এসেছে, অন্যায়ভাবে এসেছে, যারা অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে, সেই আতঙ্কে তারা ভুগছে। এবার তাদের যেতে হবে।
মোদী সরকার যেভাবে চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, একজন ভীতু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যাচ্ছে, তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ সে তো সত্যতার পথে নেই, সে তো কনস্টিটিউশনের পথে নেই। কনস্টিটিউশনকে অবমাননা করে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন, যার জন্য আজকে রাহুল গান্ধীজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে উনি ডিনাই করতে পারছেন না। মোদীর সরকার কোথায়? মোদীর সরকার তো নেই, এনডিএ সরকার। হ্যাঁ, যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই, নিজে কিছু করতে পারে না। ইন্ডিয়া জোট মোদী বিরোধী যারা, তারা সবাই আমরা একটা লড়াই, এখন আমাদের বাঁচার লড়াই, গণতন্ত্রের লড়াই। যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে, পুরো দালাল, প্রশাসন দালাল, আপনি ইলেকশন কমিশন দালাল। আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে। আমরা তো বলছি জব জব মোদি ডরতা হ্যায় পুলিশকে আগে করতে। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে। তার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে, সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা, আজ গণতন্ত্র আজকে হত্যা হয়েছে। তা আজকে মোদি 2024 যে বসেছে, টোটাল আজকে ওটা 4G ভোটে আজকে জিতে বসেছে আজকে। তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। এই যে ভোট চোরি, এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর। কারণ আপনি ভোটটা চুরি করছেন, আমরা চুরির এগেনস্টে। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না, বহু যুগ ধরে বলছে যে ইভিএমে গন্ডগোল চলছে। এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে, যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে একই ভোটার, একই নাম, একই ছবি, হ্যাঁ, বাবার নাম ABCDEFG, এইগুলোকে হাতিয়ার করছে মোদী। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের পতন, বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নেপালে কেপি শর্মা ওলির বিদায় ঘটেছে গণ আন্দোলনের মুখে। এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে। গত 9 সেপ্টেম্বর সকাল থেকে বিহারের রাজধানী পাটনা কার্যত পরিণত হয় বিক্ষোভের শহরে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী তরুণ জড়ো হন পাটনা কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করলে একে একে কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে শূন্যপদ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এতে শুধু হাজার হাজার তরুণের কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে পড়ছে না, শিক্ষা খাতও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। पुलिस प्रशासन या नरेंद्र मोदी जी, अगर आपको हमसे दोबारा वोट चाहिए। এমন পরিস্থিতিতে মোদী প্রশাসন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি ভেতরেও জমে উঠেছে ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী কণ্ঠ দমন আর জন অসন্তোষকে অবহেলা করার ফলেই আজ রাজপথে এই বিস্ফোরণ। এমনকি সেনাবাহিনীর ভেতরেও খুব জমে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। প্রেক্ষাপটটি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসে রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা ছাড়তে হয়। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঝড়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। আর 2025 সালে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে তরুণদের বিক্ষোভে শেষ পর্যন্ত কেপি শর্মা ওলির পতন ডেকে আনে। এখন ভারতের রাজপথেও একই চিত্র দেখা যাচ্ছে। চাকরিহীন তরুণদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিহারের বাইরে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশেও এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মতো ভারতের নেতৃত্বেও কি এবার আসতে যাচ্ছে বড় কোনো পরিবর্তন? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।